স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। খাওয়া দাওয়া পরে কাটাকাটি শুরু হবে আপনার। একটু পাশের কাঁচ দিয়ে নিচে তাকান, দেখেন কতগুলো বডিগার্ড চাকু ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে আপনার হাত পা কাটার জন্য। দেখুন। ওরা এমন কথা সশরীরে কখন সৃষ্টি হলো আমার? ভয়ে গলা অবধি শুকিয়ে গেল। আমার গুণধর স্বামীর দ্বারা সবই সম্ভব। একটা থাপ্পড়ের জন্য এখন আমার হাত পা কেটে ফেলতে যাচ্ছেন উনি। আল্লাহ, কতটা সাংঘাতিক উনি! কেন যে তখন ওনাকে যেতে নিষেধ করেছিলাম আল্লাহই জানে। না তখন ওনাকে যেতে নিষেধ করতাম, আর না এখানে উনি আমায় নিয়ে আসতো। এখন নিজের পাকামোর জন্য আমার দামি দামি হাত পা দুটো হারাতে হবে। ঠোঁট ভেঙে কান্না পাচ্ছে আমার ওনার ভয়ানক হুমকি ধামকি বাড়িতে। জল এসে চোখের কোণায় টলমল করতে লাগলো মুহূর্তেই। নিজের ভয়টা দ্বিগুণ বাড়াতে সোফা থেকে উকি দিল নিচে। সদ্য কাজ ভেদ করে নিচে দেখা যাচ্ছে ওনার বডিগার্ডগুলো সত্যি সত্যি ধারালো চাকু ছুরি হাতে দাঁড়িয়ে আছে পার্কিং এরিয়াতে। আমরা তিনতলায় বসে আছি এয়ার কন্ডিশনে। রেস্টুরেন্টের তিনতলা হলের একটা পাশ সম্পূর্ণ কাচে তৈরি, যা দিয়ে সত্যি অতি সন্তর্পণেই নিচে সবকিছু দেখা যায়। তিনতলার আশেপাশেও কাউকে দেখছি না আমাদের দুজনকে ছাড়া। এই মুহূর্তে আমাকে বাঁচানোর মতো আমি ছাড়া অন্য কেউ নেই। বুঝলাম, জেনে বুঝে বাঘের গুহায় মাথা ঢুকিয়েছি, এবার কামড় খাওয়াটা নিশ্চিত। বাঁচার উপায়ই নেই। বাইরে দিকে এক পলক উঁকি দিয়ে সোফায় সোজা হয়ে বসলাম আস্তে করে। উনি তখনও নিজের খাওয়ায় প্রচুর মনোযোগী। এমন একটা ভাব যেন সে কিছু বলেইনি আর কিছু ঘটেছে না এখানে। ওনাকে নির্বিঘ্নে খেতে দেখে ঠোঁট উল্টে কান্না জড়িত গলায় বললাম, স্বামী, এবার মতো ক্ষমা করে দিন। বললাম তো আর মারবো না আমি আপনাকে, সত্যি বলছি। খেতে খেতে চোখ তুলে তাকায় আমার দিকে, বলে ওঠে, স্বামীর ক্ষমা পাওয়া এত সহজ নয়, তাই কেঁদে কুঁদে লাভ নেই। ঠিক করা হয়ে গেছে, আজকে তোমার হাত পা দুটো কেটেই বাসায় যাব আমি। এবার কান্নার বাঁধ ভাঙে আমার। ওনার সামনে কেঁদে উঠলাম ভয়ে। বাম হাতে চোখের পানি, নিজের চোখের পানি অনবরত মুছতে মুছতে বললাম, স্বামী, আপনি যা বলবেন আমি তাই শুনবো, প্রমিস। তারপরেও আপনি আমার হাত দুটো কাটবেন না প্লিজ। খাবার রেখে বাঁকা চোখে তাকালো আমার দিকে। নিজের বাম হাতে চাকুটা হাতের মধ্যে ঘোরাতে ঘোরাতে আমায় উদ্দেশ্য করে বলল, বুঝছেন কিন্তু ম্যাডাম, যা বলবো তাই করতে হবে আপনাকে। আমি কিন্তু ভালো মানুষ নই, তাই ভালো কিছু কিন্তু আমার থেকে ভুলেও আশা করা যাবে না। মাথা নাড়িয়ে সভ্য সুলভ সম্মতি জানালাম ওনাকে, যার অর্থ উনি যা বলবে তাই করব আমি। আমার মাথা নাড়াতে নাড়াতে উনি খানিকটা বাঁকা হাসলো। আমি চোখ আউড়ে দেখতে দেখতে সেই হাসিটা বিলীন হয়ে গেল ওনার ঠোঁটের মাঝে। আমি চোখ মুছে শান্ত হয়ে খাওয়া শুরু করলাম। উনি নিজের খাবার শেষ করে আমার জন্য অপেক্ষা করতে লাগলেন। আমি ধীরস্থির হয়ে খাচ্ছি ওনার বাছাই করে দেয়া মাছগুলো। উনি বসে বসে ফোন চালাচ্ছেন মনোযোগ সহকারে। এবার আমি খাওয়া শেষ করে বসে বসে কুলফি আইসক্রিম শেষ করছিলাম। তখনই হঠাৎ মনে হলো আমার সাথে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে ইতিমধ্যে। চমকে উঠে হালকা নড়ে চড়ে বসতে শিওর হলাম আমার নিষিদ্ধ দিনের বার্তা চলছে। আজকে আমার পিরিয়ডের ডেট ছিল, সেটা আমার একদমই মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। আমি খাওয়া রেখে কাপটি মেরে বসে রইলাম জায়গায়, নড়াচড়া বন্ধ করে। হাতে রাখা কুলফিটাও টেবিলের উপর রেখে মাথা নত করে বসলাম লাল সোফায়। উনি ছেলে মানুষ, আমি মেয়ে মানুষ, কিভাবে সাহায্য চাইবো আমি ওনার কাছ থেকে মেলে ব্যাপারে? এখন এই বাজে পরিস্থিতিতে আমাকে হেল্প করবেটা কে? বাড়ি অবধি এই অবস্থায় যেতেও পারবো না। সাদা জামার সাদা অ্যাপ্রন ইতিমধ্যেই দাগ লেগে গেছে। ওঠাও সম্ভব না ওনার সামনে থেকে। যত বসে থাকবো তত সমস্যা বাড়বে, কমবে না। দুঃখ কষ্ট এবার বুক ফেটে কান্না আসছে আমার। আজকে কার মুখ দেখে সকাল সকাল উঠেছিলাম আমি আল্লাহই জানে। মুসিবত আমার পিছুই ছাড়ছে না আজকে, একটার পর একটা লেগেই আছে আমার সাথে। রাগের কথাগুলো ভেবে মাথা নত করে ফুপিয়ে অনবরত কেঁদে যাচ্ছি আমি নিঃশব্দে। এই পরিস্থিতিতে চোখের পানি থামাতেই পারছিলাম না আমি। তাই কান্নারত অবস্থায় ভাঙা ভাঙা গলায় কোনো রকমে ওনাকে বলে উঠি, "আপ- দাদিকে একটা ফোন দিবেন প্লিজ, আমি কথা বলবো।" আমার হঠাৎ কান্নায় খানিকটা চমকে উঠলেন উনি। ফোন থেকে দৃষ্টি সরিয়ে চকিত তাকালেন আমার দিকে, কপাল কুঁচকে বললেন, কি সমস্যা, কি কাঁদছো কেন? "এ- এমনি, আপনি দাদিকে ফোন দিন প্লিজ, আমি কথা বলবো।" কেন? "আপনাকে বলবো না।" না বললে ফোনও দিব না। "দিন না প্লিজ, কেন এমন করছেন? আমার দাদির সাথে কথা বলাটা জরুরি, প্লিজ।" উত্তর দিলেন না উনি। বিরক্তি নিয়ে কপাল কুঁচকে তাকালেন আমার দিকে। আমি লজ্জায় মাথা নত করে নাক ফুপিয়ে কেঁদে যাচ্ছি। উনি খানিকটা সময়
চুপ থেকে আমার কান্নামাখা ফেসটা পর্যবেক্ষণ করে বিরক্তির স্বরে বলে উঠলেন, কিরে বাবা, কি সমস্যা? বলবে তো নাকি? আরে কান্না করছো কেন? বললাম তো আপনাকে বলা যাবে না। আপনি দাদিকে ফোনটা দিন না, বলুন না এখানে আসছে, তাহলেই হবে। থেমে যায় উনি। কপাল কুঁচকে আমার দিকে সূক্ষ্ম চোখে তাকিয়ে থেকে হঠাৎই কিছু মনে পড়ার মতো চকিত হয়ে বলে ওঠেন, ওয়েট, আজকে যেন কত তারিখ? ও শিট, তোমার না আজকে ভুলে গেছো রাইট? আমারও মাথা থেকে ছুটে গিয়েছিল দিনটা। শিট। কানে যেন ঝংকার তুললো ওনার কথাগুলো। স্তব্ধ, নির্বাক, হতবুদ্ধি হয়ে গেলাম। মাথা আমার এক মুহূর্তের জন্য হ্যাং হয়ে গেল যেন। উনি কি বলল? আমার পিরিয়ড ডেট ওনার মাথা থেকে ছুটে গেছে? তার মানে ওনার আমার এই সম্পর্কেও অবগত ছিল সে? কিন্তু কখন থেকে জানেন আমার এই বিষয়গুলো উনি? কে বলেছে আমার এই বিষয়ে ওনাকে? ছি ছি, কি লজ্জাজনক পরিস্থিতি। ছেলে হয়ে মেয়েদের বিষয়গুলো খোঁজ খবর রাখে, কতটা বাজে আমার বাতিল স্বামীটা। ছি! লজ্জায় সংকোচে চোখ তুলতেই পারছিলাম না ওনার সামনে। কান্না থেমে গেলেও লজ্জায় মাথা নত করে বসলাম আমি। নাক মুখ ছিটকে বলে উঠলাম, ছি, কতটা বাজে আপনি! ছেলে হয়ে মেয়েদের পার্সোনাল বিষয়ে জানেন আপনি? ছি! হয়তো আমার নাক মুখ ছিটকানোতে অসন্তুষ্টি হয়েছেন উনি। ওনার স্বাভাবিক থাকা ভঙ্গিটা রূপ নিল রাগের। তেতে উঠে আমাকে উদ্দেশ্য করে চিবিয়ে চিবিয়ে বলল, সেই তুমি নিজের ডেট মনে রাখতে পারো না, সেটা তো দোষ নাই। আমি ছেলে হয়ে মেয়েদের পার্সোনাল বিষয় জানি বলে দোষ? চট করে মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বললাম, দোষ। ছেলেদের মেয়েলি বিষয় জানতে নেই। যে ছেলেরা মেয়েদের এসব বিষয়ে খোঁজ খবর রাখে তারা কখনো ভালো ছেলে হয় না। আপনিও বাজে ছেলে, আমার বিষয়ে জানেন আপনি। সাংঘাতিক বাজে আপনি। তেতে উঠে চিবিয়ে চিবিয়ে বলল, শাট আপ ইডিয়েট। মুখে যা আসে তাই বলে আজকাল স্বভাব হয়ে দাঁড়িয়েছে তোমার। মুখ আমি সেলাই করে দেবো একদম। আজকে বাসায় যেয়ে নি একবার, মুখটা ভেঙে। খবর আছে তোমার আজকে। ভয়ে কেঁপে উঠলাম আমি। ওনার কটমট করা দৃষ্টিতে অসহায় চোখ তুলে তাকাই আমি। আমাকে তাকাতে দেখে পুনরায় রাগের আগের চেয়েও আরো তীব্র কণ্ঠে বলে উঠল, ইডিয়েট। মেয়েদের বিষয়ে জানা খারাপ, কে বললো তোমায়? অবশ্য হাঁটুর নিচে বুদ্ধি নিয়ে ঘুরলে এমনই হয়। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, তোমার জন্মের আগ থেকে মেয়েদের এসব সম্পর্কে সব জানা আমার। আমার সাথে তোমার যখন বিয়ে হয় তখন তোমার বয়স 6 বছর হলে আমার ছিল 16 বছর। তোমার থেকে 10 বছরের বড় আমি। সাথে সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। সবকিছু অতি সহজে আয়ত্তে ছিল আমার। তোমার এখনো যে সম্পর্কে জানা বোঝা ধারণা নেই, আমার তখন সেই সকল বিষয়ে সব জানা বোঝা ধারণা হয়ে গিয়েছিল। কলেজের স্টুডেন্ট ছিলাম তখন। এসএসসি পরীক্ষা শেষ করে তোমাকে বিয়ে করেছিলাম আমি। অনায়াসেই সকল বিষয়ের জানা ছিল আমার। ভিডিও দেখেছিলাম বেশ। তাই প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা না থাকলেও টেকনিক্যালি অভিজ্ঞতাটা বেশিই ছিল আমার। উত্তেজিত কণ্ঠে চট করে বলে বসলাম, কিসের ভিডিও? পিরিয়ডে ভিডিও থাকে? ছি! কি আছে, সবাই দেখে, আমি দেখছি। ভালো তো ছিলাম না কখনোই, তাই খারাপটাই করছি। আরে এসব কি দেখতে যাও? আমার কি খেয়ে দেওয়ার কোনো কাজ নাই? আচ্ছা আপাতত অপেক্ষায় থাকুক। কপাল কুঁচকে এলো ওনার খাপ ছাড়া কথায়। আশ্চর্য, একটা ভিডিও সম্পর্কে জানতে আমাকে ওনার বিয়ে অবধি অপেক্ষা করতে হবে? কি এমন গুরুত্বপূর্ণ জিনিস আছে ভিডিওতে যে বিয়ে ছাড়া বলা যাবে না? হঠাৎ চমকে উঠলাম নিজের মাঝে। ভাবলাম, আচ্ছা উনি কি আবারও বিয়ে করতে চাচ্ছেন কাউকে? কিন্তু কাকে? ওনার কি গার্লফ্রেন্ড আছে? হয়তো বা আছে। ওনার পুনরায় বিয়ে গার্লফ্রেন্ড সম্পর্কে মাথায় আসতেই ক্যাচ করে উঠল বুকের ভেতরটা আমার। অজানা অস্থিরতা তোলপাড় শুরু হলো মনের কোঠায়। নিজের সংযম করতে না পেরে চট করে প্রশ্ন করে উঠলাম ওনাকে আমি, আপনি আবারও বিয়ে করবেন? কপাল কুঁচকে আমার দিকে তাকিয়ে পাল্টা প্রশ্ন করে বলল, আপাতত চিন্তা করি না কিছু, তবে করা যেতে পারে মনে হয়। ওনার ছোট্ট একটা উত্তরের বুক ভারী হয়ে আসলো আমার। কথা বাড়ালাম না আর, জানতেও চাইলাম না আর কিছু। প্রচন্ড কষ্ট নিয়ে দৃষ্টি নত করলাম আমি। মনের অজান্তেই চোখ টলমলো করে উঠলো আমার। বুঝলাম না কষ্ট কিসে লাগছে আমার, তবে তীব্র কষ্টে গলা ভারী হয়ে আসছে ক্রমাগত। প্রসঙ্গ পাল্টে রাশ ভারী কণ্ঠে কোনো রকমে বলে উঠলাম, প্লিজ দাদিকে ফোন করুন না, আসতে বলুন, আমি বাসায় যাব। একরোখা কণ্ঠে বলল, আমি কাউকে ফোন টোন করতে পারবো না।
তাহলে ফোনটা দিন আমায়, আমি নিজেই দাদিকে কল করে নিব। দিন। আমার ফোনে ব্যালেন্স নেই। টলমলো চোখ তুলে তাকালাম ওনার দিকে। উনি আমার সাথে এমন কেন করছে? উনি কি বুঝতে পারছেন আমার পরিস্থিতিটা? এখানে বেশিক্ষণ বসে থাকতে পারবো না। ধীরে ধীরে সমস্যা বাড়বে, বই কমবে না। আপনি বুঝতে পারছেন আমার সমস্যা হচ্ছে এখানে বসে থাকতে। ফোনটা দিন না প্লিজ, নয়তো আমার বাসায় নিয়ে যান এখান থেকে। আমার কথাগুলো যেন ওনার পছন্দ হলো না। এক মুহূর্তেই রেগে গেলেন আমার কথায়। তেতে উঠে পুনরায় আমাকে উদ্দেশ্য করে ঝাঁঝালো কণ্ঠে বললেন, হোক সমস্যা, নেব না আমি তোমাকে বাসায়। সামান্য একটা ডেট মনে রাখতে পারো না তুমি, এতটা কেয়ারলেস। চলো, আজকে তোমাকে আমি এই অবস্থায় হাঁটিয়ে হাঁটিয়ে বাসায় নিয়ে যাব, সবার সামনে দিয়ে। এটাই তোমার শাস্তি। ওঠো। ওনার কথায় আটকে উঠলাম আমি। মনের মধ্যে ভয়রা বাসা বাঁধলো ঝাঁকে ঝাঁকে। উনি আমাকে এই অবস্থায় বাইরে নিয়ে যেতে চাচ্ছেন, তাও আবার পায়ে হাঁটিয়ে। চারপাশের লোকজন আমাকে বাজে নজরে দেখবে, খারাপ কথা বলবে, সেটা কি উনি বুঝতে পারছেন না? এতটা নিষ্ঠুর কেন উনি? সামান্য দয়া মায়াটুকু কি লাগে না আমার জন্য? এতটা অপছন্দ অপ্রিয় আমি ওনার কাছে? নিজের ডেট কি আমি ইচ্ছে করে ভুলে গেছি নাকি? নাকি মনে ছিল না আমার? কিভাবে বোঝাবো সেটা তাকে আমি? বুঝবে সে আমার কথা? নিজের অজান্তেই 2 ফোঁটা চোখের জল গড়িয়ে পড়লো গাল বেয়ে। ছলো ছলো নয়নে তার দিকে তাকিয়ে থেকে অসহায় কণ্ঠে বলে উঠলাম, আমি ইচ্ছে করে ডেট ভুলিনি, ভুল করে ভুলে গেছি। আপনি দাদিকে ফোন করুন না প্লিজ। আমি কথা বলবো দাদির সাথে। স্যার, আপনার পার্সেল, সাথে মেডিসিন। আমার কথার ইতি ঘটলো না তার আগেই আগমন ঘটে অতি সুন্দরী হোটেলের ম্যানেজার কোনাটির। আমার কথার মধ্যেই প্রবেশ ঘটল মেয়েটির। হাতে কালো পলিথিন মোড়ানো একটা প্যাকেট রয়েছে, সেই সাথে রয়েছে এক পাতা মেডিসিনের ট্যাবলেট। সভ্য সুলভ হাসি মুখে ওনার দিকে তাকিয়ে জিনিসগুলো এগিয়ে দিচ্ছেন মেয়েটা। উনি ঘুরে তাকালো না মেয়েটার দিকে। ওনার রাগান্বিত দৃষ্টি স্থির আমার উপর। মেয়েটার কণ্ঠ শুনে গম্ভীর মুখে আমাকে ইশারা করে মেয়েটা বলে উঠল, মেডিসিন আমাকে, আর পার্সেলটা ম্যাডামকে দিন। কথা মতো মেডিসিনের পাতাটা ওনার হাতের পাশে টেবিলে রাখে মেয়েটা। ওনাকে দেখে নিয়ে চোখ আউড়ে তাকালো আমার দিকে। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিলাম মেয়েটার দিকে। মেয়েটা আমার দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। আমার তীক্ষ্ণ দৃষ্টিতে হয়তো মেয়েটা অপদস্থ হলো, যেটা চেহারায় স্পষ্ট জানান দিচ্ছে তার। নিজের অস্বস্তিত্বটা নিয়ে ম্যানেজার মেয়েটা আমার দিকে তাকিয়ে সভ্যসুলভ হাসি দেওয়ার চেষ্টা করলো। কালো ব্যাগের পার্সেলটা আমার হাতে তুলে দিয়ে নিঃশব্দে চলে যায় নিজ গন্তব্যে। উদ্দেশ্য বিনা বাক্য ব্যয়। কিন্তু যেতে যেতেও বার কয়েক আর চোখে তাকায় আমার বাতিল স্বামীর দিকে, যেটা আমার মোটেও পছন্দ হচ্ছিল না। কিন্তু তারপরেও চুপ করে থাকলাম আমি। আমি মেয়েটার চলে যাওয়া দেখছিলাম, তখনই খচখচ শব্দ কানে আসলো আমার। আমি চোখ ঘুরিয়ে ওনার দিকে তাকাতেই উনি মেডিসিনের পাতা থেকে একটা ট্যাবলেট ছাড়িয়ে আমার দিকে এগিয়ে দিতে দিতে শান্ত ভঙ্গিতে বলল, এটা খেয়ে নাও, পেট ব্যথা করবে না। আর পার্সেলের মধ্যে তোমার প্রয়োজনীয় সব কিছু রাখা আছে। যাও, ফ্রেশ হয়ে আসো, ওয়াশরুমে যাও। যাও। ওনার এমন কথায় মাথা ঘুরে উঠলো আমার। হাঁ হয়ে বড় বড় চোখ করে ওনার দিকে তাকালাম আমি। আল্লাহ, উনি কখন এইসব ব্যবস্থা করেছেন আমার জন্য? উনি তো এতক্ষণ যাবৎ আমার সামনেই বসা ছিল। তাহলে উনি কি আমার সাথে কথা বলার সময় হোটেল ম্যানেজমেন্টে মেসেজ করেছিল মেয়েটাকে আমার জন্য এইসব আনার জন্য? এই মেয়েকে দিয়ে আমার জন্য মেইলি জিনিসপত্র আনিয়েছেন শুধু কি আমার বিষয়গুলো গোপন রাখার জন্য? তার মানে উনি আমাকে এতক্ষণ যাবৎ কমফোর্ট ফিল করানোর জন্য আমায় একা রেখে বাইরে যায়নি। আমার ভাবনাগুলো কি সত্যি? তাহলে কি সত্যি উনি এতটা চিন্তা করেন আমার জন্য, নাকি অন্য কিছু? প্রশ্ন করব? না থাক, এই মুহূর্তে প্রশ্ন না করাই বেটার। আগে নিজেকে গুছিয়ে নিই, তারপর না হয় প্রশ্ন করা যাবে ওনাকে। কথা না বাড়িয়ে চুপচাপ ওনার হাত থেকে মেডিসিন নিয়ে খেয়ে নিলাম আমি। প্যাকেটটা হাতে নিয়ে দাঁড়াতেই পেছন দিকে লক্ষ্য করে সাথে সাথে বসে গেলাম জায়গায়। আমার সাদা জামা, সাদা অ্যাপ্রনে লাল দাগ লেগে গেছে অনেকটাই। এই অবস্থায় ওনার সামনে দিয়ে হেঁটে ওয়াশরুম অবধি যেতে পারবো না লজ্জা সংকোচে। আমি মাথা নত করে পুনরায় বসে পড়তেই খানিকটা কপাল কুঁচকে আসে ওনার। আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, কি, যাও না কেন? আমি উত্তর দিলাম না। অস্বস্তিতে হাঁসফাঁস করতে লাগলাম। আর চোখে তাকালাম ওনার দিকে। সাথে সাথে চোখাচোখি হলো ওনার সাথে আমার। কারণ উনি এতক্ষণ যাবত আমার দিকেই কপাল কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল। আমি তাকানোর সাথে সাথেই চোখ মিলল দুজনের। উনি আমার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকার পর চট করে উঠে দাঁড়িয়ে আমার সামনে এসে হাজির হলো। নিজের গায়ের কালো কোটটা টেনে খুলতে খুলতে আমায় উদ্দেশ্য করে ধমকের স্বরে বলল, কথা না বাড়িয়ে চুপচাপ আমি উঠে দাঁড়াতেই উনি চট করে ওনার গায়ের কোটটা সাথে সাথে আমার কোমরে বেঁধে দিতে দিতে বলে ওঠে,
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আমি উঠো। বিনামূল্যে সুতাম আগলাই না আমি, সেবা যত্ন করেছি আপনার, তার পারিশ্রমিক তো চাই আমার। পারিশ্রমিক না পেলে নেক্সট টাইম আপনাকে বেঁধে রাখবো আমি, মনে রাখবেন ম্যাডাম। যান এবার আপনি। কারো তীব্র গুনগুন করা শব্দে ঘুম ভেঙে গেল আমার। তীব্র বিরক্তিতে বন্ধ চোখের পাতা দুটো কুঁচকে এলো মুহূর্তেই। ঘুমের রেশ কাটিয়ে চোখ মেলে দেখতে পারছি না গুনগুন করে ব্যক্তিটাকে। তারপরেও কোনো রকম ঘুমের চোখ টেনে মেলে সামনে তাকাই। কিছুটা সময় লাগলো চারপাশে পরিস্থিতিটা বুঝতে। নিজের অবস্থান বুঝতে পারলাম কয়েক সেকেন্ডের মধ্যে। কাত হয়ে নিজের বিছানায় শুয়ে আছি আমি। বিকেলের দিকে বাসায় ফিরে গোসল করে ক্লান্তিতে বিছানায় হাত পা গুটিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন কয়টা বাজে তা জানা নেই, তাই হালকা মাথাটা উঁচু করে দেয়াল ঘড়ি সময়টা দেখে নিলাম। রাত 11টা বাজে। সকাল 6টার দিকে অসময় করে ঘুমিয়েছিলাম আমি, তাই উঠতে উঠতে রাত হয়ে গেল। কিন্তু আশ্চর্য, কেউ আমায় ডাকলো না কেন ঘুম থেকে ওঠার জন্য? কোনো সময় হলে তো দাদি আমার অসময় ঘুমের জন্য ডেকে তুলে দেন, তাহলে আজ ডাকলো না কেন? চিনচিন মাথা ব্যথা, বিরক্তিতে মাথা চেপে ধরে উঠে বসলাম নিজের বিছানায়। মাথা দুপাশ ডলতে ডলতে চারপাশে চোখ বোলালাম নীরবে। আমার রুমে আপাতত কেউ নেই, তাহলে গুনগুন শব্দটা আসছে কোথা থেকে? শব্দের উৎস ধরে বারান্দার দিকে তাকাতেই বুঝলাম কেউ আমার বারান্দায় দাঁড়িয়ে আছে, আর সেই ব্যক্তিই শব্দটা করছে। বিছানা থেকে নেমে বারান্দায় দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। দেখলাম ফিহা আপু কারোর সাথে গুনগুন শব্দ করে ফোনে কথা বলছে হেসে হেসে। বিষয়টা আমার কাছে বেশ একটা সুবিধার মনে হলো না। সতর্ক কান খাড়া করতেই শুনলাম ফিহা আপু কাউকে জান জান বলে সম্বোধন করে কথা বলছে। ফিহা আপুর কথার ধরনে বুঝলাম আপু কারো এই মুহূর্তে গভীর প্রেম করছে, কারণ আমার উপস্থিতিটা উনি এখনো ধরতে পারছেন না। কার সাথে কথা বলছে আপু? আমার হঠাৎ কথায় থমথমে খেয়ে যায় ফিহা আপু। চমকে উঠে আমার দিকে উত্তেজিত ভঙ্গিতে চট করে নিজের কলটা কেটে দেয়। সঙ্গে সঙ্গে বলে ওঠে, তেমন কারোর সাথে না, একটা ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম আর কি। কথাগুলো বলতে বলতে আমার দিকে এগিয়ে আসলো ফিহা আপু। আমার কপালে একটা হাত রেখে চেক করে বলল, এখন কেমন লাগছে তোর? জ্বর সেরেছে? সন্ধ্যার দিকে শুনলাম তোর নাকি হালকা জ্বর এসেছিল। জ্বরের কথা শুনতেই কপাল কুঁচকালাম। আমার জ্বর এসেছিল? কবে? ওই কিছু তো মনে পড়ছে না আমার। যতটুকু মনে আছে রেস্টুরেন্ট থেকে উনি আমাকে খানবাড়ি গেট অবধি দিয়ে চলে যায় নিজের কাজে, বাড়ির ভেতরেও আসেনি। তারপর আমি রুমে এসে ফ্রেশ হয়ে লম্বা ঘুমে এই মাত্র উঠলাম। এর মধ্যে জ্বর আসলো কবে? আমার জ্বর হয়েছিল কখন? সন্ধ্যা থেকেই। নানুমাকে দেখলাম তোর পাশে বসে থাকতে, টেনশন করছিল তোর জন্য। তোর নাকি হঠাৎ জ্বর হলে অবস্থা খারাপ হয়ে যায়, নানুমা বলল। এতক্ষণ যাবৎ তোর সাথেই ছিল বসা। কিছুক্ষণ আগে রিত ভাইয়া বাসায় আসলো, তাই নানুমা রিত ভাইয়ার কাছে গেছে। আমাকে তোর কাছে বসিয়ে দিয়ে গেছে তোর খেয়াল রাখতে। ফিহা আপুর কথায় ছোট্ট করে উত্তরে ও বলে পুনরায় রুমে এসে বিছানায় বসলাম পা ঝুলিয়ে। আমার পেছন পেছন ফিহা আপু রুমে এসে আমার পাশে বসতে বসতে বলে ওঠে, জানিস রিত ভাইয়ের হঠাৎ বাড়ি ফিরে আসাতে নানুমা কত খুশি। খুশিতে পারে না রিত ভাইয়াকে কোলে নিয়ে রাখতে। তোর দেখা দরকার ছিল, আর হবেই না কেন বল? যেখানে রিত ভাইয়াকে 2 বছরে একবারও বাংলাদেশে মাটিতে টর্চ মেরে পাওয়া যায় না, সেখানে রিত ভাই 6 মাসে 2 বার চলে আসছে বাংলাদেশ। প্রথমে 5 মাসে আসলো, এবার তো 1 মাসে চলে আসছে বাড়িতে। রিত ভাইয়ের হঠাৎ এতটা পরিবর্তন ভাবা যায় বল? তাই নানুমাও খুশিতে কাঁদে আর রাধে রিত ভাইয়ের জন্য। তুই কিচেনেই পাবি দাদিকে এই মুহূর্তে, চল নিচে যাই। ফিহা আপুকে সঙ্গে নিয়ে নিচে চলে আসলাম। মাথার সাথে সাথে তলপেটে চিনচিন ব্যথাটাও করছে তীব্র। চোখে মুখে ঘুমের রেশ তখনও কাটেনি আমার। হালকা ফোলা ফোলা ভাবটা তখনও ছিল। দীর্ঘ সময় অবেলা ঘুমানোর কারণে চোখ মুখ ফুলে গেছে আমার। নিচে আসার সময় নিজের রুমের আয়নাটা দেখে এসেছিলাম আমি। গায়ে আমার হালকা পেস্ট কালারের কুর্তি জড়ানো, হালকা ভেজা চুলগুলো এলোমেলোভাবে হাত খোপা করে গায়ে লম্বা লম্বিভাবে ওড়না জড়ালাম। 2 হাতে পেস্ট কালারের রেশমি চুড়ি নিচে আসার সময় পরে এসেছিলাম আমি। দাদির আমার চুড়ির শব্দটা নাকি বেশ পছন্দ, তাই সবসময় চুড়ি পরে থাকতে হয় আমায়।
আমার বেশ পছন্দ চুড়ি পরা, তাই কখনো চুড়ি পরা নিয়ে অমত বা বিরক্তি বোধ করি না আমি। স্বাচ্ছন্দ্যেই পরে বেড়াই। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে ড্রয়িং রুমের চারপাশে চোখ বুলিয়ে দিলাম আমি। পুরো ড্রয়িং রুম খালি, কেউ নেই কোথাও। আমি ফিহা আপুর সাথে ড্রয়িং রুমের সোফায় বসে পড়লাম। দুর্বলতায় সোফায় গায়ে এলিয়ে দিতেই কানে আসলো ফিহা আপুর কথা। সে বলে উঠল, কফি খাবি? হুম। কি শোনা মা, জ্বর সেরেছে তোমার? নিচে চলে আসলে যে? হঠাৎ দাদাজানের কণ্ঠে খানিকটা চমকালেও চোখ খুলে তাকালাম না সামনে দুর্বলতায়। নিজের চোখ বন্ধ রেখে মৃদু হেসে বললাম, আমার জ্বর টর কিছু হয়নি দাদাজান, আমি ঠিক আছি। উল্টো তোমার বউ আমার নামে মিথ্যে কথা রটাচ্ছে আজকাল। চোখ বন্ধ থাকা অবস্থায় বুঝতে পারলাম দাদা আমার পাশে বসেছেন। আমার কপালে হাত রেখে তাপমাত্রা চেক করতে করতে বলছেন, জ্বরটা নেই তেমন। শরীরটা কি দুর্বল লাগছে তোমার? একটু। কয়েক সেকেন্ড কোনো কথা কানে আসলো না আমার, কিন্তু ঠিক তার কিছুক্ষণ পরেই দাদাজান বলে উঠল, শুনলাম আজকে নাকি তুমি তোমার বান্ধবীদের সাথে পায়ে হেঁটে বাসায় এসেছো। এটা কি ঠিক বলো? যদি কোনো সমস্যা হয় তো তাহলে? তুমি এখনো ছোট, একা চলাচলের বয়স হয়নি এখনো তোমার সোনামা। তাহলে এই ধরনের পাগলামি কেন করো বলো তো? আমি ছোট না, বড় হয়ে গেছি আমি দাদাজান। তাই এখন কলেজ শেষ করে একটা বড় চাকরিও নিয়ে নেব এবার। আমার কথায় যেন চমকালো ফিহা আপু। দাদাজান কথা বলতে না পারলেও ফিহা আপু হতবাক সুর কানে আসলো আমার। তুই চাকরি করতে চাস মায়া? চোখ বন্ধ থাকা অবস্থায় ছোট্ট উত্তরে বললাম, হুম। দ্রুততার সঙ্গে বলে উঠল ফিহা আপু, মানে ইন্টার পাস করে কি চাকরি করবি তুই? রিদ ভাইয়ের বাচ্চাদের টিউটর হব। মুহূর্তেই চিৎকার আসলো কানে ফিহাপুর। মৃদু চিৎকারে বলে উঠল, কি? ফিহাপু তুমি কি কানে কম শোনো নাকি? ইংলিশ কম বোঝো? কোনটা? বললাম তো রিদ ভাইয়ের বাচ্চা কাচ্চাদের টিউশন মাস্টার হব। অবশেষে পাশ থেকে দাদাজানের হতবাক কণ্ঠ কানে আসলো আমার। তিনি বললেন, পড়াশোনা করে মানুষ ডাক্তার, ইঞ্জিনিয়ার, দেশের বিভিন্ন উচ্চ পদে যাওয়ার স্বপ্ন দেখে, আর তুমি হৃদের বাচ্চার টিউশন মাস্টার হওয়ার স্বপ্ন দেখো। কিন্তু কেন? এবার চোখ মেলে তাকাই পাশে বসে থাকা দাদাজানের দিকে। সোজা হয়ে বসে দাদাজানকে উদ্দেশ্য করে বললাম, কারণ দুটো দাদাজান। প্রথমত, তোমার বউ রোজ 20 বার করে হলেও রিদ ভাইয়ার নামে আমাকে খোঁটা দেয় পড়া নিয়ে। রিদ ভাইয়া মেধাবী স্টুডেন্ট ছিল, আমি কেন রিদ ভাইয়ার মতো মেধাবী হতে পারি না? এই একটা খোঁটা শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে যাচ্ছে। তাই রিদ ভাইয়াকে কিছু করার মতো ক্ষমতা তো আমার নেই। উনি তো বড় মানুষ আর আমি তো ছোট মানুষ। তাই ওনার বাচ্চা কাচ্চা যখন হবে তখন আমার থেকে তো ছোটই থাকবে, তাই না? আমার রিদ ভাইয়ার উপর হওয়া সকল রাগ ওনার বাচ্চাদের উপর দিয়ে প্রতিশোধ দেব। পড়া না পারলে ঠুসঠাস মারবো, সারাদিন পড়াবো আর সারাদিন বকবো। বলবো তোমরা গাধা। আমার ট্যাগ রিদ ভাইয়ার বাচ্চাদের উপর চাপিয়ে দেবো আমি মনের শান্তিতে। দ্বিতীয়ত, রিদ ভাইয়া হলো বড়লোক মানুষ, ওনার টাকা বেশি, আমি ফাঁকিও দেবো বেশি। 6-9 করে ওনার থেকে টাকা মেরে খাবো। দাদিকে তোমাকে অর্ধেক অর্ধেক ভাগ দিব দাদাজান, যাও। ওনার একটা বাচ্চাকে 1 লক্ষ টাকা নিব একটা বাচ্চা পড়ানোর জন্য, আর 10টা বাচ্চা পড়াবো 10 লক্ষ নিব। 10,000 টাকার টিউশনিতে ওনার থেকে 10 লক্ষ টাকা নিব আমি। রিদ ভাইয়া বুঝতেই পারবেন আমি কিভাবে ওনার টাকা মেরে দিব। হলো না গ্রেট বুদ্ধি? আমি আর কিছু বলতে যাব তার আগেই পাশ থেকে ফিহা আপু আমার একটা হাত শক্ত করে চেপে ধরে থামিয়ে দিয়ে বলে, চেপে যাবই, এবার অন্তত আর বলিস না। তোর যে এত বড় বড় প্ল্যানিং ছিল পেটে, সেটা বের করার আগে পাশে একটা বার অন্তত দেখে নিতি বোন। নিজেও বাঁচতি, নিজের প্ল্যানিংটাও বাঁচাতে পারতি। ফিহা আপুর কথাগুলো বোধগম্য হলো না আমার, তাই কৌতূহল চোখে তাকালাম আপুর দিকে। তখনই কানে আসলো দাদাজানের উচ্চ শব্দে হাসির সুর। আমি পাশে তাকাতেই দাদাজান হাসতে হাসতে বলল, প্ল্যানিংটা সেই ছিল সোনামা, সমস্যা নেই, আমি রেফার করে দেব হৃদের 10 বাচ্চাকে পড়ানোর জন্য। তোমার টাকাও আমরা 10 লক্ষই নেব হৃদের থেকে। কি হৃদ, দিবি না তোর 10 বাচ্চাকে পড়ানোর জন্য 10 লাখ টাকা আমাদের? দাদাজানের এমন কথা মুহূর্তেই চমকে উঠলাম আমি। ঘাড় ঘুরে পাশে তাকাতেই চোখ পড়লো হৃদের দিকে। উনি সোফার এক পাশে পায়ের উপর পা তুলে বসে আছে ফোন হাতে নিয়ে, তবে দৃষ্টি ওনার ফোনে নয় আমার দিকে তাক করা, কপাল কুঁচকে। আমি ভয়ে শুকনো ঢোক গেলে ফিহা আপুকে মুহূর্তে ফিসফিস করে বললাম, আপু উনি কবে আসলো এখানে? শুরু থেকে এখানেই ছিল রিদ ভাই, তুই দেখিসনি গাধি। নানা ভাইয়ের সাথে এসেছিল, তোর প্রতিটা কথাই শুনেছে রিদ ভাই। ভয়ে গলা শুকিয়ে কাট আমার। আল্লাহ, উনি যে রাগী মানুষ, এখন নিশ্চিত আমাকে একা পেলে মাথার উপর তুলে আছাড় মারবে।
ভয়ে শুকনো ঢোক গিললাম আমি কয়েকবার। তখনই কানে আসলো আবারও দাদাজানের মাস্তির কথা। রিদ, তোর 10টা বাচ্চার টিউশন মাস্টার কিন্তু আমার সোনামাই হবে, মনে রাখিস। তোর বাচ্চাদের টিউশন মাস্টার খোঁজা হয়ে গেছে, বুঝলি? তুই শুধু টাকাগুলো আমাদের একটু বেশি করে পুষিয়ে দিবি, কেমন? অসহায় চোখে আওড়ালাম দাদাজানের উপর। এক পলক দাদাজানকে দেখে নিয়ে পুনরায় ঘাড় ঘুরিয়ে তাকাই আমি ওনার দিকে। উনি তখনও কপাল কুঁচকে তাকিয়েছিল আমার দিকে। গম্ভীর মনোভাব তার। কয়েক সেকেন্ডের মধ্যে ওনার দৃষ্টি আমার থেকে সরিয়ে নিজের ফোনে স্থির করলো বিরক্তিতে। কয়েক সেকেন্ডের মধ্যে কানে আসলো ওনার স্পষ্ট অস্পষ্ট সুরের ধ্বনি। স্টপ ইট। সময়টা 12:45। মাথার উপর কাঠ ফাটা রোদ, ভ্যাবসা গরমে অতিষ্ঠ জনপদ, খা খা তপ্ত রোদে ব্যস্ত জননগরী। তারপরও সবাই যার যার রুটিন অনুযায়ী নিজের কর্মসূচিতে ব্যস্ত। ভ্যাবসা গরমটাও যেন এতটুকু কারো কাজে ব্যাঘাত ঘটাতে পারছে না। জনপথের রাস্তাগুলো ঘন্টার পর ঘন্টা জ্যামজট পাকিয়ে আছে। গাড়ি ঘোড়ার প্যাপু শব্দে অতিষ্ঠ মানবনগরী। দ্বিধা নেই কারো, বিরক্তিতা নিয়ে অতিষ্ঠতায় পেরিয়ে যথারীতি ফিরতে চায় নিজের গন্তব্যে। তাদের দলেরই একজন মায়া। সেই অতিষ্ঠতা মাঝেও ট্রাফিক জ্যামে বসে আছে সে। একা নয়, সঙ্গী সাথী হিসেবে হিনা খান ফিহা রয়েছে। গায়ে কলেজ ড্রেস পরিহিত, কারণ কলেজের পর্বটা এখনও শেষ হয়নি মায়ার। অধ্যয়ন পাঠ বহাল রয়েছে ক্লাসময়। ইতি ঘটল না ক্লাসের। তার পূর্বক্ষণেই ক্লাসে ভঙ্গ করে মায়াকে নিয়ে আসলো হিনা খান উদ্ধৃত কলেজের প্রিন্সিপালকে বলে। হঠাৎ কী জন্য হিনা খান মায়াকে জরুরি তলবে কলেজ থেকে নিয়ে আসলো তাও ঠিকঠাক জানা নেই তার। তবে ফিহার কাছ থেকে এতটা জানতে পারলো হিনা খান নাকি তাদের দুজনকে এই অসময়ে মার্কেটে নিয়ে যাবেন। অনীহা করল না মায়া, তবে কৌতূহল ছিল তীব্র। কেন হিনা খান এই অসময়ে কাঠফাটা রোদের মধ্যে তাদের মার্কেটে নিয়ে যেতে চাচ্ছেন সেই বিষয়। শুধু বলল অনেক দিন ধরে মার্কেটে গিয়ে কেনাকাটা করা হয় না ওনার, তাই শপিং করতে যাচ্ছেন, ব্যাস। আর প্রশ্ন করল না মায়া, চুপচাপ থাকলো। এরই মধ্যে হেনা খান পুনরায় জানালো তারা আগে আরাফ খানের অফিস প্রদর্শনে যাবে। ঠিক প্রদর্শন না, বলতে গেলে হেনা খান নিজের স্বামী ও নাতির জন্য দুপুরের লাঞ্চ বক্স নিয়ে যাচ্ছেন। আরাফ খানের তথ্য অনুযায়ী আজকে রিদ নিজের অফিস ছেড়ে একদিনের জন্য ওনার অফিসে বসবে খান গ্রুপের জরুরি ডিল সাইন করার জন্য। সেই অনুযায়ী এখন রিদের অবস্থান আরাফ খানের অফিসের মিটিং কক্ষে। দুপুর লাঞ্চ দুজনে একসাথেই করবে। সেই সুবাদে হেনা খান তাদের জন্য ঝটফট হাতে রান্না করে লাঞ্চ বক্স নিয়ে যাচ্ছেন স্বামীর অফিসে। সাথে নিজে যাচ্ছেন নিজেদের সবার খাবারও। অনেকদিন পর সবাই একসাথে দুপুরের লাঞ্চ করবে বলে। খাওয়া দাওয়া সেরে ফিহা আর মায়াকে নিয়ে মার্কেটের উদ্দেশ্যে যাবেন তিনি, এমনটা ধারণা ওনার। মায়ার অনুভূতি স্বাভাবিক, কোনো নড়চড় নেই। হ্যাঁ, রিতকে কালকে রাতের বিষয়টা নিয়ে ভয় করলেও নিজেকে নিরাপদ মনে করছে পাশে হেনা খানকে পেয়ে। মায়ার ধারণা রিত আর যাই করুক না কেন, অন্তত হেনা খানের সামনে ওকে কিছু করতে পারবে না সে। যদিও আঘাত করতে চায় তাহলে হেনা খান পাশে থাকবে রিত থেকে তাকে বাঁচানোর জন্য। মায়া নিশ্চিত মনে অনল বসে রইল। স্বাভাবিক ভঙ্গিতে গাড়ির কাঁচ ভেদ করে তাকায় ব্যস্ত নগরীর দিকে। অনেকটা সময় নিয়ে অবশেষে পৌঁছায় আরাফ খানের অফিসের বিল্ডিংয়ের পার্কিং এরিয়াতে। গাড়ি থেকে নেমে জমিনে দাঁড়াতেই মায়ার চোখের দৃষ্টিতে বাজল বিল্ডিংয়ের ওপরে শীর্ষের দিকে বড় বড় অক্ষরে লেখা খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। মায়া বুঝল চোখের সামনে বিশাল বড় বিল্ডিংটি আরাফ খানের অফিসালয়। কথা না বাড়িয়ে হেনা খানের পিছন পিছন যেতে লাগলো সে। টিফিন বক্স হাতে ড্রাইভার সামনে সামনে হাঁটছে তাদের। মায়া স্বস্তির মনোনয়নে যেতে যেতে চারপাশের পার্কিং এরিয়াতে চোখ বোলায় নীরবে। চোখে পড়ল সারিবদ্ধভাবে জায়গায় জায়গায় কার বাইক দাঁড়ানো কোম্পানি এমপ্লয়ীদের। যথারীতি লিফট করে হেনা খানের সাথে 3rd ফ্লোরে ওঠে মায়া। অসম্ভব সুন্দর মার্জিত স্কয়ার সিস্টেম অফিসটিতে সবাই ব্যস্ততায় কাজ চালাচ্ছেন যার যার ডেস্কে বসে। জুতার গম গম শব্দে উপস্থিত কর্মচারীদের মনোযোগ টনক নড়ল।
মনোযোগ নড়ে কৌতূহলী দৃষ্টি স্থির হলো 3 মানবীর ওপর। তবে সবার দৃষ্টির কেন্দ্রবিন্দু হেনা খান নয়, বরং মায়া আর ফিহা। হেনা খান কোম্পানি এমপ্লয়ীদের সাথে পূর্ব পরিচিত থাকায় এই মুহূর্তে সবার দৃষ্টি কেন্দ্রবিন্দু অনায়াসেই মায়া আর ফিহা ছিল। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। কনফারেন্স রুম, গম্ভীর পরিবেশ। অন্ধকারময় রুমটিতে এক টুকরো সাদা আলোয় আলোকিত চারপাশ। চোখের সামনে ঝলমলে সাদা পর্দায় একের পর এক স্লাইডস পরিবর্তিত হচ্ছে। এই নিভৃত আলোয় অস্পষ্ট বোঝা যাচ্ছে প্রত্যেকের গম্ভীর মনোভাব। ইয়ঙ্গার যুবকটি উপস্থিত সদস্যদের প্রজেক্টের ডিজাইন প্রেজেন্টেশন করছেন দক্ষতার স্বরূপ। হৃদ তাদের মূল কেন্দ্রবিন্দু। মূলত এই প্রজেক্টটি দিয়েই তাদের অপূর্ণ উদ্দেশ্যগুলো পূর্ণ হবে। সেই মনোভাবে যুবকটি তার বাবার কোম্পানির হয়ে কাজ করছে। আজকে তার ফাইনাল ডেট। দীর্ঘদিন পূর্বেই ডেট ফিক্সড করা হয়েছিল খান গ্রুপের সাথে, কিন্তু হৃদ খানের সান্নিধ্য পাচ্ছিল না বলে প্রত্যেকটা ডেট পেছানোর মূল কারণ কাজে মার্জিত ভুল ত্রুটিও চায় না বলে গুরুত্ব দিয়ে একের পর এক প্রজেক্টের ডিটেইলস দেখাচ্ছে যুবক ছেলেটি নিজেই। থমথমে নিস্তর পরিবেশে কালো চেয়ারটিতে গা হেলিয়ে আছে হৃদ। সূক্ষ্ম ঝুঁকে মনোযোগ সহকারে স্ক্রিনে তাকিয়ে আছে। দৃষ্টি গম্ভীর, বাচনভঙ্গি চুপ। বাম হাতের কোনোই চেয়ারের হাতলে ঠেকে ঠোঁটের ওপর রাখা। ডান হাতে কাচের কিউব বল ধরা, যেটা থেকে নিজের সামনে কালো কাচের টেবিলের ওপর রাউন্ড রাউন্ড ঘোরাচ্ছে হৃদ। তাতে শব্দ হচ্ছে গুমট গুমট, কিন্তু হৃদ সেদিকে মনোযোগী নয়। এতে করে নিস্তব্ধ পরিবেশে সামান্য গুমট শব্দটাও কানে ঝংকার তোলার নেয়। বার কয়েক মনোযোগ নষ্ট হয় প্রদর্শিত ছেলেটির। ধাতস্থ হয়ে নিজেকে সংযম করে পুনরায় নিজের কাজে মনোযোগী হয় সে। সেই সাথে উপস্থিত সদস্যরাও। সামান্য শব্দটা নিষেধ করার জন্য কেউ মুখ খুলছে না হৃদের ভয়। আরাফ খান বসা ঠিক হৃদের পাশের চেয়ারটিতে। ওনার দৃষ্টি স্থির সাদা পর্দার স্ক্রিনে। শব্দবিহীন থমথমে গম্ভীর পরিবেশে হঠাৎ মুখ খুলল হৃদ। গম্ভীর স্বরে বলে উঠল, মিটিং ইজ ওভার, ইউ ক্যান গো নাও। হৃদের গম্ভীর মুখে কথায় আলো জ্বলে উঠল তাৎক্ষণিক অন্ধকার রুমটিতে। উপস্থিত সদস্যরা চমকালেন, বিষণ্ণয়ে ঘাড় ঘুরিয়ে তাকালেন হৃদের গম্ভীর মুখের দিকে। ঘাবড়ে টেনশনের সহিত বলে উঠল যুবক ছেলেটির বাবা সৈয়দ সেন। কি বলছেন মিস্টার আব্রাহাম? প্রজেক্ট দেখানো শেষ হয়নি তো এখনো? তাহলে? হৃদ বিরক্তির চোখ তুলে তাকায় সামনে সৈয়দ সেনের দিকে। তার করা প্রশ্নটি পছন্দ হয়নি হৃদের। গম্ভীর মুখে হৃদ কিছু আওড়াবে তার আগে বেখেয়ালে চোখ পড়ে সামনের দেয়ালে স্বচ্ছ কাঁচ ভেদ করে বাহিরে। সাদা কলেজ ড্রেস পরিহিত মায়া দুহাতে চকলেটের ঝুড়ি বুকের সাথে চাপটে ধরে হৃদের অফিসের কেবিন থেকে বের হচ্ছে সে। দেখেই বোঝা যাচ্ছে চকলেটের ঝুড়ির ভারে হাঁটতে কষ্ট হচ্ছে মায়ার। বেতাল হাঁটার সাথে গাল ফুলিয়ে মুখ ভর্তি চকলেট চাবাচ্ছে সে। হৃদ যেন চমকালো মায়াকে এই মুহূর্তে কলেজে নয় বরং অফিসের মহলে দেখে। দ্রুততার সঙ্গে হাত ঘড়িটা দেখে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে পুনরায় তাকায় মায়ার দিকে। হৃদ ভাবে, মেয়েটা কি পাগলামো করতে করতে অফিস অবধি চলে আসলো একা একা? এমনটা তো হওয়ার কথা নয়। মেয়েটা চাইলেও তো কোথাও একা বের হতে পারবার কথা নয়। সে সিকিউরিটি দিয়ে রেখেছে মেয়েটার পেছনে। তাছাড়া মেয়েটা কলেজ থেকে বের হওয়ার সময় তাকে কেউ ইনফর্ম করেনি কেন? হৃদের দৃষ্টি গাঢ় হয়। বিরক্তির রেশ কাটিয়ে কুঞ্চিত কপালে তাকায় মায়ার কর্মকাণ্ডের দিকে। হৃদের স্থির দৃষ্টির মধ্যে দিয়ে মায়া হাঁটতে হাঁটতে পুনরায় থেমে যায়। হঠাৎ কিছু একটা মনে পড়ার মতো ভেবে গোল গোল চোখে তাকালো চকলেটের ঝুড়িটির দিকে। স্থির দৃষ্টিতে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে উল্টো ঘুরে হাঁটা ধরে পুনরায় হৃদের কেবিনের দিকে। হৃদ কপাল কুঁচকায়। মায়াকে পুনরায় নিজের রুমের দিকে যেতে দেখে তীক্ষ্ণতা চেয়ে যায় নিজের মাঝে। গলা খাঁকিয়ে সৈয়দ সেন হৃদের মনোযোগ আকর্ষণ করে মুহূর্তেই। মনোযোগ ভস্ম হতে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায় হৃদ।
গম্ভীর মুখে সৈয়দকে উদ্দেশ্য করে বলে, নট ইন্টারেস্টেড ইউর প্রজেক্ট। দ্রুততার সঙ্গে সাদা পর্দার সামনে থেকে বলে উঠল সৈয়দের ছেলে জিহাদ সেন। মিস্টার খান, মিটিং শুরু হয়েছে মাত্র 10 মিনিট হয়েছে, তাহলে সম্পূর্ণ প্রজেক্ট না দেখে কিভাবে ডিসিশন নিচ্ছেন আপনি? বিরক্তি ভাঁজ পড়ে হৃদের কপালে। স্বল্পজ্ঞানী মানুষ কোনো কালেই তার পছন্দ নয়। অনেক কিছু ডিটেলসে বোঝাতে হয় এদের, সেই ফালতু সব সময় বহন করার মতো ধৈর্য তার নেই। যেখানে মেধা তালিকা ছোট, সেখানে এত বড় প্রজেক্ট কিভাবে সামলাবে সে? হৃদ বিরক্তিতে কটাক্ষ করে বলে ওঠে ছেলেটিকে, সম্পূর্ণ খাবার খেয়ে তারপর খাবারের টেস্টের ধরন বলাটা অর্থহীন ব্যক্তির নিরন্তর কাজ। ডিল পছন্দ হয়নি মানে রিজেক্ট। পুনর্দিত জ্বলিত অগ্নি মশাল মতো জ্বলে উঠল জিহাদ। অনেকটা দিনের কষ্ট পরিশ্রমের ফলে আজকের প্রেজেন্টেশন করা তার, সেটা না দেখেই সোজা রিজেক্ট করে দিচ্ছে হৃদ খান। এতটা অহংকার তার টাকার প্রতিপত্তি ক্ষমতার। মানুষকে মানুষ, কষ্টকে কষ্ট বলে মনে হয় না তার। নিজেকে সংযম করতে না পেরে আংশিক তেতে উঠল যেন হৃদের সামনে। সেটাই কাল হয়ে দাঁড়ালো জিহাদের পরবর্তী পদক্ষেপে। খানিকটা তেজ দেখালো হৃদকে, মুখে আওড়ালো শক্ত পানি। আপনি মজা নিচ্ছেন মিস্টার খান? কোনো কিছু না দেখে সোজা রিজেক্ট করে দিচ্ছেন প্রজেক্টটা। আপনি জানেন কতটা কষ্ট হয়েছে এই প্রজেক্টটার জন্য? নাচানো কিউব বলটা শক্তিতে হাতে চেপে ধরে হৃদ নিজের হাতের পিষ্ঠিতে। রাগান্বিত চোখ দুটো তুলল জিহাদের দিকে, কুঞ্চিত কপালের সহিত তিক্ততা নিয়ে বলল, তো আমি কি করব? ফালতু প্রজেক্টের জন্য 300 কোটি টাকা তোর বাপ দিবে? নদীর তীরে বালুর উপর ফ্যাক্টরির জন্য 300 কোটি টাকা নয়, বরং 500 কোটি টাকায় গিয়ে পড়বে। ফ্যাক্টরি তৈরি করার পরও তার নিশ্চয়তা নেই। যে কোনো সময় প্লাবিত বন্যায় বালু ধুয়ে যেতে পারে নদীর পানির সাথে। ফ্যাক্টরির সাথে সাথে ফ্যাক্টরির মালও নদীর তল দেশে যাবে। তার ক্ষতিপূরণ কে দিবে? তোর বাপ। তোর 14 গোষ্ঠীর প্রপার্টি বিক্রি করেও আমার 1,500 কোটি টাকার শোধ উঠবে না। তোর কি মনে হয় আমি গাছ কেটে ক্ষমতার আসনে বসে আছি? কিছু বুঝিস পলিটিক্স? তোর আমার কোম্পানির সাথে ডিল নয়, বরং আমার সাথে ডিলে থাকতে চাস। তোদের পেছনে একজন গ্যাংস্টার হাত থাকলে অনায়াসেই নিজেদের বাকি ব্যবসাগুলো দেখতে পারবি। পলিটিক্স থেকে শুরু করে দেশের লোকাল গুন্ডা পর্যন্ত তোদের কোনো কাজে বাধা দিবে না আমার নামে। তোদের ডিল নয়, আমার ক্ষমতা চাই। তাই গলা নিচে, নয়তো গলা থাকবে কিন্তু তেজ দেখানোর জন্য তুই থাকবি না। হৃদকে রেগে যেতে দেখে দ্রুততার সঙ্গে এগিয়ে আসে আরাফ খান। সান্ত্বনা স্বরূপ কিছু বলতে যাবে, তার আগেই উত্তেজিত ভঙ্গিতে বলে ওঠে সৈয়দ, মিস্টার আব্রাহাম, প্লিজ আমার ছেলের উপর রাগ করবেন না। আপনি যেমনটা ভাবছেন তেমনটা নয়। আসলে ও এই প্রজেক্টটি অনেকদিন ধরে পরিশ্রম করে বানিয়েছে, তাই আপনার রিজেক্টের কারণে উঁচু গলায় কথা বলে ফেলেছে। প্লিজ আপনি রেগে যাবেন না ওর উপর। আমি ক্ষমা চাচ্ছি ওর হয়ে আপনার কাছে। বাবার কথা শুনলেন না জিহাদ। হৃদের বলা প্রতিটা কথাই সত্য, তাই বলে দমে গেল না হৃদের সম্মোহে। পুনরায় একই তেজ দেখিয়ে বলে উঠল হৃদের সামনে, ফালতু সব কারণ দেখাচ্ছেন মিস্টার খান। প্রজেক্ট রিজেক্ট করার যথাযথ কারণ নয় এটা। নদীর কাছে থাকলেই যে বন্যা হবে এটাও নয়। আমি বলছি বন্যা হবে না, তখন আপনি কি এক্সিকিউট দেখাবেন প্রজেক্ট সাইন করাতে? অন্যথায় আপনার ক্ষমতায় যদি আমার ব্যবসা করতে পারি তাহলে ক্ষতি কিছু? আপনার সাথে ডিল তো আছি আমরা। হৃদের রাগান্বিত দৃষ্টি মুহূর্তেই শান্ত হয়। আস্তে করে নিজের হাতের কিউবটা টেবিলের উপর রেখে টেনে নিজের গায়ের শার্ট ঠিক করতে করতে শান্ত কণ্ঠে বলে, তোর সাহসের তারিফ করতে হবে। আমার সাহায্য চাই, আবার আমাকেই তেজ দেখাস? আচ্ছা চল, তোর ডিল ডান। সাইন করলাম তোর প্রজেক্টে। তার আগে ছোট্ট একটা কাজ করবি তোরা। বাপ ছেলে দুজন আমার। কাজটা আসিফ বুঝিয়ে দিবে তোদের। ওয়েট, আসিফ, একটা দলিলনামা তৈরি কর যেখানে শর্ত হিসেবে লিখবি স্বর্গীয় শ্রী সৈয়দ সেন ও তার ছেলে সুত্তম কুমার জিহাদ সেন স্বেচ্ছায় খুশি মনে তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি, প্রপার্টি, প্রজেক্ট সকল কিছু আমার নামে লিখে দিচ্ছেন, এবং তার বিনিময়ে আমি হৃদ খান এই প্রজেক্ট হতে 5% শেয়ার দান করছি স্বর্গীয় শ্রী সৈয়দ সেন এবং তার ছেলের নামে। হৃদের কথার প্রেক্ষিতে সম্মতি জানিয়ে তাৎক্ষণিক বলে ওঠে আসিফ, ভাই স্বর্গীয় কেন?
সৈয়দ সেন তো এখনো বেঁচে আছে তাহলে? ডিল সাইন করার পর হার্ট অ্যাটাকে মারা যাবে বেচারা, তাই আগে ভাগে স্বর্গীয় লিখে রাখবি আর কি। হৃদের কথায় ভয়ে আড়ষ্ট হয়ে যায় সৈয়দ। হৃদ সম্পর্কে তাদের ধারণা আছে এবং হৃদের পাওয়ারকেই কাজে লাগিয়ে নিজের ব্যবসাটা আরও এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন তিনি, এটাও সত্য। কিন্তু ছেলের বোকামির জন্য সব কিছু হারাতে হবে এবার হৃদের হাতে। তাই ভয়ার্থ দৃষ্টিতে উত্তেজিত কণ্ঠে বারবার হৃদের কাছ থেকে ক্ষমা চাচ্ছেন তিনি। হৃদ শুনল না তার করা অনুরোধ বাণীগুলো। কড়া আদেশে আসিফকে বলে বের হয়ে যায় কনফারেন্স রুম থেকে। আরাফ খান হতবম্ব দৃষ্টিতে এতক্ষণ হৃদের কঠোরতা দেখে। হৃদকে বের হয়ে যেতে দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাতের ইশারায় সৈয়দ সেনকে আশ্বস্ত করে তিনিও হৃদের পেছন পেছন ছুটে যায়। বাহিরে এসে হৃদের পেছন থেকে ডেকে বলে ওঠেন তিনি, কি করছিস হৃদ? ডিল পছন্দ না হলে রিজেক্ট করে চলে আয়। অযথা ওনাদের ভয় দেখাচ্ছিস কেন? দাঁড়ালো না হৃদ, চোখ মুখ শক্ত করে সামনের দিকে ধূপধাপ পা ফেলে হাঁটতে হাঁটতে বলল, আই মিন ইট দাদা ভাই, আমি কোনো রোড সাইড গুন্ডা নই যে ভয় দেখিয়ে ছেড়ে দিব। আমি ছেড়ে দিতে শিখিনি। তাছাড়া সহজে সবাইকে ছেড়ে দিলে হৃদ খান নামক কাউকে তারা ভয় পাবে না। মানুষের মন থেকে হৃদ খানের নামের ভয় কমে আসবে। নিজের ক্ষমতা বহাল রাখতে কিছু মানুষ বুলি পিষ্ট আমাদের হাতেই হতে হয়। এটা সাধারণ ব্যাপার। ক্ষমতা আসনে ঠিক থাকতে হলে মানুষের মনে ভয় থাকাটা জরুরি। তার জন্য এসব সাধারণ ব্যাপার দাদা ভাই। আরাফ খান নাহোশ হলেন হৃদের বাচনভঙ্গিতে। হৃদের এমন বেপরোয়া জীবন মোটেও পছন্দ নয় ওনার। তাই তিনি অনেক চেষ্টা করেও হৃদকে ফেরাতে পারেননি এই জীবন থেকে। বরং উল্টো হয়েছে, হৃদ নিজেই পরিবারের সঙ্গে যোগাযোগ কমিয়ে দিয়েছে। তাই বাধ্য হয়ে তিনি এখন চুপ থাকেন, হৃদকে কিছু বলে না। নিরাশ হয়ে অসন্তুষ্টি ভঙ্গিতে আবারও বলল আরাফ খান, হৃদ, এমনটা যাতে না হয় নিজের পরিবার হারিয়ে ফেললি। নিজের প্রিয় জিনিসটাও তোর ক্ষমতার অতলে হারিয়ে গেল চিরতরে। প্রিয়জন ছাড়া, পরিবার ছাড়া থাকতে পারবি তো শুধু ক্ষমতার দাপটে? হৃদ উত্তর করল না আরাফ খানের পরপর প্রশ্নে। মোট কথা তার প্রশ্নগুলোই পছন্দ হয়নি। বিরক্তির ভাঁজ কপালে ফেলে চলে যায় নিজের কেবিনের দিকে। আরাফ খান হতাশ দৃষ্টিতে আওড়ায় হৃদের যাওয়ার দিকে। নীরবে দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিনিও নিজের কেবিনে ঢুকে যায় পরপরই। কেবিনের দরজা টেনে রুমে প্রবেশ করতেই খানিকটা চমকে ওঠে হৃদ। বিরক্তির ভাঁজ পড়া কপালটা মুহূর্তেই শীতল হয়ে যায় সামনের দৃশ্য দেখে। এতক্ষণ যাবৎ বিগড়ে যাওয়া মেজাজটাও চটিয়ে শান্ত হয়ে আসে মায়াকে দেখে। যতটা তিক্ত ছিল তখন কনফারেন্স রুমে, ততটাই নরম শীতল হয়ে আসে মায়াকে দেখে। সে দেখেছিল মায়াকে নিজের কেবিনে চকলেট ঝুড়ি দুহাতে ঝাপটে ধরে ধুঁকতে। হৃদ আসতে চেয়েছিল তখন, কিন্তু উটকো কথোপকথন কারণে মাথা থেকে ছুটে গিয়েছিল মেয়েটি তার কেবিনে ঢুকেছে। হৃদ হালকা ঘাড় বাঁকা করে উঁকি মেরে দেখে মায়া চকলেটের ঝুড়ি নিয়ে কী করছে। বুঝতে পারে মায়া চকলেট নিজের অ্যাপ্রনের দুই পকেটে ঢোকাচ্ছে, যতটা পারছে ততটা। মায়াকে দেখে বোঝাই যাচ্ছে সে এই মুহূর্তে চকলেট চুরি করায় মহা ব্যস্ত, যার কারণ হৃদের আগমনও টের পায়নি সে। হৃদ আস্তে করে রুমের দরজা লক করে দেয় ভেতরে থেকে। পকেটে দুহাত গুজিয়ে দরজার সামনে হেলিয়ে দাঁড়ায়। মনোযোগ সহকারে দেখতে থাকে মায়ার চুপি সারে চুরি করার কর্মকাণ্ড। সময় নিয়ে হৃদের আনা সুস্বাদু চকলেটগুলো মায়া নিজের জায়গায় জায়গায় অ্যাপ্রনের পকেটগুলোতে ঠেসে ঠুসে উঁচু করে চকলেট ঢুকিয়ে উঠে দাঁড়ায় সে। নিজের ছোট্ট ছোট্ট হাত দুটোতে একত্র করে যতগুলো সম্ভব চকলেট নিয়ে বুকের সাথে চেপে ধরে পড়ে যাওয়ার ভয়। ধীরে গতিতে সামনের দিকে ঘুরে দাঁড়ায় মায়া। ব্যস্ততায় দু গাল উঁচু করে এখনও মুখ ভর্তি চকলেট চাবাচ্ছে সে। হৃদকে দেখল না মায়া, দৃষ্টি স্থির নিজের বুকের দু হাতে চেপে ধরা চকলেটগুলোর ওপর। ধীর পায়ে 2 কদম এগোতে কানে আসলো হৃদের কণ্ঠ। মায়া চমকালো, ভরকালো, হতভম্ব হয়ে সামনে তাকাতেই চোখে পড়ল হৃদের নির্বাক ভঙ্গি। কি ম্যাডাম, চুরি করা শেষ?
মুখ ভর্তি চকলেট নিয়ে চোয়াল ঝুলে যায় মায়ার। চাবানো বন্ধ করে হাঁ হয়ে তাকিয়ে থাকে হৃদের দিকে। চোখে মুখে আতঙ্কিত ভাব, চুরি ধরা পড়ার ভয়। নীরবে চুরি করতে গিয়েও ধরা পড়ে যাবে হৃদের সামনে, তার জন্য মোটেও প্রস্তুত ছিল না মায়া। কে কার চকলেটগুলো তাও জানা নেই মায়ার। হাঁটতে হাঁটতে ভুলবশত চলে আসে এই রুমে। ভাগ্যক্রমে রুমে এসে চকলেট ঝুড়ি দেখে ফেলে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। ঝুড়িতে বড় বড় অক্ষরে মায়া নিজের নামটা দেখে প্রথমে মনে করে এই ঝুড়ি ভরা চকলেট তার জন্য এনেছেন আরাফ খান। তাই কোনো দিক বিবেচনা না করে ঝুড়ির পকেট ছিঁড়ে খেতে শুরু করে। কিছুটা খাওয়ার পর নিজের মনে করে ঝুড়িটার সাথে করে নিয়েও গিয়েছিল সে। মধ্য রাস্তা থেকে ফিরে আসলো এই ভেবে যদি এটি তার দাদা জানের না হয়ে অন্য কারো হয় তো, তাহলে নিশ্চয়ই যার চকলেট সে না পেয়ে মন খারাপের কান্না করে বসবে মায়ার মতো করে। তাই মায়া দয়ালু মনে পুনরায় ফিরে এসে জায়গায় চকলেট রেখে দিল ঠিকই, কিন্তু নিজের জন্য বেশ কিছু চকলেট চুরি করে নিল, যতটা মায়ার হাতে পকেটে মুখে নিচ্ছে ততটা। কিন্তু অপ্রত্যাশিতভাবে হৃদের আগমন ঘটায় ধরা পড়ে গেল সে। হৃদ মায়াকে চোয়াল ঝুলিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে কয়েক কদম এগিয়ে আসে মায়ার দিকে। তীক্ষ্ণ দৃষ্টিতে মায়াকে ওপর থেকে নিচ পর্যন্ত পরখ করে ভ্রু কুঁচকে বলে উঠল, দিনে দুপুরে ডাকাতি, তাও আবার আমার চকলেটের উপর। সাংঘাতিক চোর তো আপনি ম্যাডাম। মায়ার চুরিকৃত চকলেটের মালিক হৃদ নামটা শুনে মুহূর্তেই চোখ যেন কোথা থেকে বের হয়ে আসার উপক্রম মায়ার। ভুল জায়গায় ভুল চুরিটা করে ফেলেছে সে। এখন হৃদ ভাইয়াকে কিভাবে বুঝ দেবে সে? তার জীবন যে যত ভুল আছে সব কেন হৃদ ভাইয়ার সামনেই হয়, অন্য কারোর সাথে কেন হয় না? মায়া একরাশ কষ্ট ও ভারাক্রান্তে জর্জরিত হলো। ভাবলো তার হৃদ ভাইয়া নিশ্চিত তাকে ভুলন্তর কন্যা ভাবছে, না হয় ভুলন্ত চোর। নিজের ভাবনায় কষ্ট লাগলো মায়ার। ভয় ভীত চোখে তুলে তাকালো হৃদের কুচকানো চোখের দিকে। মুখের চকলেট চেবলো ধীরে ধীরে। কি বলবে হৃদকে ভেবে পেল না। মুখের ভাষা যেন হারিয়ে গেল গলায়। অস্থির চোখ দুটো হৃদের থেকে সরিয়ে এক পলক দেখে নিল নিজের হাতের চকলেটগুলোই মায়া। কিছু একটা ভেবে নিল মনে মনে। নিজের ভাবনায় চট করে চোখ তুলে তাকায় হৃদের দিকে। তাৎক্ষণিক সমাধানে আস্তে করে এগিয়ে দেয় নিজের হাতের চকলেটগুলো হৃদকে। হৃদ বুঝল না মায়ার মনোভাব, কপাল কুঁচকে তাকায় মায়ার দিকে। মায়া হৃদের কুচকানো কপালে ভাব চোখে ইশারায় বোঝায় চকলেটগুলো নিতে। যথারীতি হৃদ দু হাত মেলে ধরতেই মায়া নিজের হাতের সকল চকলেট ঢেলে দেয় একত্রিত দু হাতের ভাঁজে। একে একে মায়া নিজের আপ্রাণের পকেটে হাত ঢুকিয়ে চকলেট বের করে রাখছে হৃদের দু হাতের ভাঁজে। সম্পূর্ণ চকলেট হৃদকে ফিরিয়ে দিতে দিতে মুখের খাওয়া চকলেটগুলো শেষ হয়ে যায় মায়ার। হৃদের হাতে চকলেটগুলো তুলে দিয়ে অপরাধী গলায় আস্তে করে বলে উঠল, আমি চুরি করিনি। কপাল কুঁচকে এক পলক চকলেটগুলো দেখে নিল হৃদ। মায়াকে উদ্দেশ্য করে বলল, প্রবাদটা এমন হয়ে গেল না, চোর বলছে আমি রাতে চুরি করব না, আপনি দরজা জানালা খুলে ঘুমান। মায়া হাঁসফাঁস করল। নিজের সাফাইয়ে মিথ্যা বলে উঠল হৃদকে। সত্যি বলছি, চুরি করিনি আমি। শুধু চকলেটের ঝুড়িটা নিচে পড়েছিল, তাই আমি উঠিয়ে রেখেছিলাম। পরে ভাবলাম আমি চলে যাওয়ার পর যদি কেউ চকলেটগুলো চুরি করে ফেলে, তাই নিজের সাথে করে নিয়ে যাচ্ছিলাম সেফ রাখার জন্য। মায়ার কথায় একটা ভ্রু উঁচু করে পাশের ঝুড়িটা দেখে নেয় হৃদ। আচ্ছা, তার জন্যে বুঝি ঝুড়ি ছিঁড়ে মুখে আর পকেটে রেখে চকলেটের হেফাজত করছিলেন আপনি? পুনরায় যুক্তি দেখিয়ে বলল মায়া। ঝুড়িটা ওজন ছিল তো অনেক, নিতে কষ্ট হচ্ছিল আমার, তাই একটু করে প্যাকেট ছিঁড়ে চকলেটগুলো পকেটে রেখেছিলাম সেফ রাখার জন্য। আচ্ছা, কিন্তু ঝুড়ির হাল বেহাল দেখে তো মনে হচ্ছে না আপনি একটু একটু করে ছিঁড়াচ্ছেন ম্যাডাম। আর চোখে তাকায় মায়ার পাশের টেবিলের দিকে। ঝুড়ি হতে এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে চকলেট পড়ে থাকাতে দেখেই ঠোঁট উল্টায় মুহূর্তে। হৃদের সামনে না বোঝার ভান ধরে ইনোসেন্ট চেহারায় বলল, আমি একটু করেই ছিঁড়েছিলাম, বাকি প্যাকেটটা কিভাবে ছিল আমি কি জানি? সেটাই তো, নিশ্চিত চকলেটগুলোর হাত পা ছিল।
তার জন্য নিজেই লাফাতে লাফাতে ঝুড়ির প্যাকেট ছিঁড়ে বের হয়ে গেছে, তাই না? আগের নাই ঠোঁট উল্টিয়ে বলল, আমি কি জানি? ম্যাডাম, আপনি আর আপনার যুক্তি দুটোই অসাধারণ, তাই চোরকে মনে ধরছে আমার। আপনাকে বাঁধিয়ে ফ্রেম করে দেয়ালে টাঙিয়ে রাখবো। আজকাল এমন সুন্দরী ইনোসেন্ট চোর পাওয়া বিরল। আমি পাইছি, তাই হাতছাড়া করা যাবে না মোটেও। আতঙ্কিত চোখে মেলে তাকায় মায়া। ভয়ে জড়সড় হয়ে দাঁড়ায় হৃদের সামনে। নিজেকে বাঁচানোর জন্য পুনরায় যুক্তি দেখিয়ে বলল মায়া, আমি কি ইচ্ছে করে চুরি করতে চাইনি তো? আমি চকলেটের ঝুড়ি আমার নাম ছিল, তাই নিজের মনে করে নিয়েছি। বিশ্বাস না করলে আপনিই দেখুন, চকলেট ঝুড়িতে নাম আছে তো আমার, দেখুন না। জি, এটা আমার শ্বশুরের মেয়ের নাম। মায়ার ভয় বাড়ল। বুঝতে পারল ভুল জায়গায় ভুল চুরিটা করে ফেলেছে সে। এখন হৃদ ভাইয়ার থাপ্পড়ও খেতে হবে ফ্রিতে। হৃদের শক্ত হাতের থাপ্পড়গুলো মনে করতে উত্তেজিত ভঙ্গিতে চট করে নিজের দু গাল ঢেকে নেয় দু হাতে বাঁচার জন্য। হৃদের সামান্য থমথমে ভঙ্গিতে দাঁড়িয়ে নিজেকে বাঁচানোর জন্য পুনরায় যুক্তি দেখিয়ে অপরাধী গলায় হৃদকে বলে ওঠে, নামে নামে জমে টানে দাদি বলে, তাই নামে নামে জমে টানতে পারলে নামে নামে চকলেটেও টানে ভাইয়া। আপনার গার্লফ্রেন্ডের নামের সাথে আমার নাম মিল ছিল, তাই আমি ওই চকলেটের ভাগ অর্ধেক পাই ভাইয়া। মায়ার মুখে পরপর ভাইয়া ডাকটা পছন্দ হলো না হৃদের। বিরক্তি বাড়ে, সেই সাথে বাড়ে রাগও। নিষেধ করার পরও মেয়েটি আগ বাড়িয়ে ভাইয়া ডাকটা মোটেও পছন্দ হয় না তার। তাই তপ্ত মেজাজ দেখিয়ে মায়াকে বলে উঠল তাৎক্ষণিক হৃদ, এই মেয়ে, বারবার ভাইয়া ডাকবে না। তোমার কোনো ভাইয়া টাইয়া হই না আমি। সম্পর্ক সূত্রে স্বামী ডাকবা, নয়তো না। হৃদের রাগান্বিত কথায় চুপসে যায় মায়া। কোনো রূপ বাক্য না বয়ে নীরবে মায়া মাথা দুলিয়ে সম্মতি জানায় হৃদকে। মায়ার সম্মতি বুঝে মুহূর্তেই শান্ত হয় হৃদ, কিন্তু মায়ার পূর্বের কথার রেশ টেনে পুনরায় বলে ওঠে, বুঝেন কিন্তু ম্যাডাম, চকলেটের অর্ধেক ভাগ নেয়া মানে আমার গার্লফ্রেন্ড। অর্ধেক ভাগ নেয়া মানে আমার গার্লফ্রেন্ডের অর্ধেক অধিকার। এখন আমার গার্লফ্রেন্ড আমার সাথে যা করে আপনিও কিন্তু তাই করবেন আমার সাথে। না করা যাবে না কিন্তু। কি পারবেন তো করতে? মায়া হৃদের কথার অর্থ বুঝলো কি বুঝলো না তা ধারণা নেই হৃদের। তারপরও মায়া নিজের মাথা নাড়িয়ে সম্মতি জানায় হৃদকে, অর্থাৎ সে পারবে। হৃদ বাঁকা হাসে। মূলত চকলেটগুলো হৃদ মায়ার জন্যই আনিয়েছিল। সকালে মায়া চকলেট খাওয়ার জন্য বায়না করেছিল হিনা খানের কাছে। হৃদ শুনেছিল সেটা। চকলেটগুলো এমনিতেই হৃদ এখন বাসায় পাঠাতো আসিফকে দিয়ে মায়ার কাছে, কিন্তু তার আগেই মায়া নিজেই চকলেট অবধি পৌঁছে গেছে। হৃদের তিক্ততা মনটা শীতল হয় যখন মায়ার চকলেটের মাখো মাখো মুখখানা দেখে। মনে হয় এই নারীতেই তার সকল ক্লান্তির অবসান। এই মেয়ে পাগলামিতে কেটে যাবে দিনের পর দিন তার। হৃদ 2 কদম এগিয়ে গিয়ে হাতের চকলেটগুলো পুনরায় ঝুড়িতে রেখে লাফিয়ে উঠে বসে টেবিলের ওপর। হাতের ইশারায় মায়াকে ডাকে নিজের কাছে। এদিকে আসো। মায়া ধীর পায়ে এগিয়ে যায় হৃদের সামনে। দৃষ্টি নত করে তাকায় খালি ফ্লোরের দিকে। হৃদ শীতল গভীর দৃষ্টিতে পরখ করে নিল মায়াকে। তপ্ত রোদের হালকা লাল হয়ে যাওয়া মায়ার চেহারাটায় চোখ বোলালো এক দৃষ্টিতে। ঘোর লাগা কণ্ঠে বলল, কার সাথে এসেছো? দৃষ্টি নত রেখে মিনমিন গলায় বলল, দাদির সাথে। হৃদ মায়ার নত চোখের পাপড়িতে নিজের চোখ বোলালো। মায়ার চোখের ঘন কালো পাপড়িগুলো মোহিত করল হৃদকে। হৃদ এক দৃষ্টিতে তাকায় মায়ার মৃদু কম্পিত চোখের পাতায়। হৃদের বেসামাল দৃষ্টি আওড়ায় মায়ার গোলাপি ওষ্ঠত্বয়। পাষাণ্ড বুক যেন কেঁপে উঠল হৃদের। মনে জাগ্রত হলো অপ্রত্যাশিত এক ইচ্ছা। দৃষ্টির গভীরতা বাড়ল। হাত বাড়িয়ে ছুঁয়ে দিতে চাইল মায়া ওষ্ঠদ্বয়ে লেগে থাকা অবশিষ্ট চকলেটের ওপর। কি ভেবে মুহূর্তেই গুটিয়ে নিল নিজের সেই হাতটা। মায়া থেকে নিজের দৃষ্টি সরিয়ে ঘাড় ঘুরিয়ে পাশে তাকায়। অস্থিরতায় চট করে নিজের চোখ বন্ধ করে বুক ফুলিয়ে বার কয়েক নিঃশ্বাস টানে হৃদ। নিজেকে শান্ত করে পুনরায় তাকায় মায়ার দিকে। বক্স থেকে টিস্যু নিয়ে এগিয়ে দেয় মায়ার দিকে। শান্ত কণ্ঠে বলে, ঠোঁট পরিষ্কার করে নাও, চকলেট লেগে আছে।
মায়া হাত বাড়িয়ে টিস্যু নিল হৃদের থেকে, কিন্তু রুমের কোথাও আয়না চোখে না পড়ায় খানিকটা হাঁসফাঁস করলো। টিস্যু হাতে এদিক ওদিকে তাকালো, সন্ধানী চোখ দুটোতে আয়নার দেখা না মেলায় আর চোখে তাকালো হৃদের দিকে। চোখ মিলল দুজনের। মায়া তাৎক্ষণিক নিজের দৃষ্টি নত করে মিনমিনে গলায় বলল হৃদকে, আয়না? তোমার পেছনে। মায়া কথা বাড়ালো না, বাধ্যকন্যার ন্যায় হৃদের কথা অনুযায়ী ঘুরে নিজের মুখ পরিষ্কার করে নিয়ে সামনে ঘুরে দাঁড়াতেই হৃদ স্নিগ্ধ কণ্ঠে বলল, চকলেটগুলো খেতে ভালো লেগেছে? মায়া তাৎক্ষণিক মাথা নাড়িয়ে বলল, হুম। হৃদের ভালো লাগলো মায়ার উত্তরটা। মোহিত কণ্ঠে বলল, তোমার জন্যই ছিল, যাওয়ার সময় সাথে করে নিয়ে যাবে কেমন? তোমার জন্য ছিল। কথাটি মায়ার কর্ণধার হলো। মায়া কি চমকালো হৃদের তোমার জন্য ছিল কথাটিতে? হ্যাঁ, ভীষণ চমকালো। ধাতস্থ হলো মনের সুপ্ত অনুভূতিগুলো, সেই সাথে মাথায় জাগ্রত হলো অবাধ্য চিন্তাগুলো। চকলেটগুলো কি তাহলে তার জন্যই তার হৃদ ভাইয়া নিয়ে এসেছিল? তার হৃদ ভাইয়া তো নিজের আপনজন ছাড়া অন্য কাউকে কিছু দেয় না। সে তো বিগত 2 বছরে দেখেনি হৃদ ভাইয়া কাউকে কিছু দিতে। তবে দাদা বলে হৃদ ভাইয়া নাকি দাদা দাদির সব খরচ বহন করে, গিফটও দেয়। কিন্তু হৃদ ভাইয়ার একান্ত ব্যক্তিগত আপনজনদের, যাদের হৃদ ভাইয়া নিজের ব্যক্তিগত মানুষ বলে মনে করে, তাদের ছাড়া তিনি কাউকে এক টুকরো সুতাও গিফট করেন না, সেটাও দাদি বলে। কিন্তু তার বেলা তো তার হৃদ ভাইয়া পুরো চকলেটের ঝুড়ি গিফট করে ফেললো। প্রশ্ন জাগলো, তাহলে কি সে হৃদ ভাইয়ের একান্ত ব্যক্তিগত মানুষ হয়, হৃদ ভাইয়ের প্রিয় আপনজন? মায়া চমকালো নিজের চিন্তায়। বিস্মিত কণ্ঠে পর পর প্রশ্ন করলো, আমার জন্য? আপনি এনেছেন, কিন্তু আপনি তো প্রিয় মানুষ ছাড়া কাউকে কিছু দেন না। তাহলে আমি কি আপনার প্রিয় বাতিল বউ স্বামী? হৃদ উত্তর দিল না মায়াকে। আগের ন্যায় শীতল ভঙ্গিতে হালকা ঝুঁকে মায়ার মুখে আলতো ফু দিল। মায়া কেঁপে উঠল যেন। তাৎক্ষণিক দুহাতে আপ্রনের দুপাশ আঁকড়ে ধরল। কম্পিত চোখের পাতা বন্ধ করে নিল হিচকে। হৃদ শীতল দৃষ্টিতে দেখল মায়ার মৃদু ছটফট। প্রসঙ্গ পাল্টিয়ে নিজের মতো করে প্রশ্ন করল মায়াকে। ঠান্ডা সতেজ নির্মল গলায় বলল হৃদ, কলেজ থেকে এখানে এসেছো? হৃদকে প্রসঙ্গ পাল্টাতে দেখে চোখ পিটপিট করে তাকায় মায়া। মায়ার অশান্ত চোখ মিলল হৃদের শীতল দৃষ্টিতে। হৃদের দৃষ্টির গভীরতার সাথে বেশিক্ষণ তাকিয়ে থাকতে সক্ষম হলো না মায়া। অস্থির ভঙ্গিতে পুনরায় নিজের দৃষ্টি নত করে। মিনমিন গলায় উত্তরে বলে, দাদি নিয়ে এসেছে কলেজ থেকে, বলো মার্কেটে যাবেন তিনি আমায় নিয়ে। হৃদ খানিকটা কপাল কুঁচকালো, তীক্ষ্ণ কণ্ঠে বলল, এই অসময়ে মার্কেট? হৃদের কুঞ্চিত ললাটের ভাঁজগুলো মুহূর্তে মিলে গেল ললাটেই। নিজের তীক্ষ্ণ কণ্ঠ খাতে নামিয়ে শান্ত স্বরে বলল, কিছু লাগবে তোমার? অসম্মতিতে মাথা নাড়ালো মায়া। মিহি কণ্ঠে বলল, না। অধিকার বোধ নিয়ে তৎক্ষণাৎ প্রশ্ন করল হৃদ, আমার লাগবে, নিয়ে আসতে পারবে তুমি? চোখ তুলে সামনে তাকায় মায়া। সাথে সাথে চোখের দেখা মিলল হৃদের শীতল গভীর দৃষ্টির। 2 সেকেন্ডের মধ্যে পুনরায় দৃষ্টি নত করে অসম্মতি প্রকাশ করলো হৃদের সামনে। বলল, আমি বুঝবো না, দাদি বুঝবে। আপনি দাদিকে বলুন নিয়ে আসবে সে আপনার জন্য। অসন্তুষ্টির গলা ছাড়ল হৃদ। দৃঢ় গলায় বলল, তুমি ছাড়া কেউ বুঝবে না আমারটা, দাদিকে দিয়েও হবে না আমার। তুমি ছাড়া আমার তোমাকেই লাগবে, তাই তোমাকেই আনতে হবে আমার জন্য। মায়া খানিকটা ইতস্তত বোধ করল। আজ পর্যন্ত সে নিজের জন্য সুতাও কিনেনি পছন্দ করে, সেখানে এত বড় দায়িত্ব দিচ্ছে হৃদ। কি থেকে কি কিনে আনতে হবে তাও জানে না সে। কিন্তু বারবার হৃদের সম্মোহে না করাটা মায়ার সামনে মনে ভয় সংযম করছে। যদি হৃদ রেগে যায় তো? মায়া ভয়ে হাঁসফাঁস করলো কিছুটা, তবে সম্মতি জানালো তার মধ্যেই। বলল, বলুন কি আনতে হবে আপনার জন্য? হৃদ পুনরায় হালকা ঝুঁকে পড়ল মায়ার দিকে। মায়া ধাতস্থ হয়ে চমকালো।
ভরকালো। তথস্থ চোখে তাকাতেই ধারালো মোহিত গলায় বলল হৃদ। এমন কিছু যার স্মরণে থাকবে তুমি কি পারবে আনতে? মায়া তথস্থ চোখগুলোতে বিষণ্ণ খেলা করলো গাঢ়ভাবে। হৃদের স্মরণে মায়াকে রাখতে চাওয়াটা ভীষণ ধাতস্থ করলো মায়াকে। গ্যাপে পড়ে যাওয়া প্রশ্নগুলো পুনরায় করলো হৃদকে মায়া। চকিত মনে বলল, আমি কি আপনার প্রিয় বাতিল বউ স্বামী? হৃদ হালকা নড়ে চড়ে সোজা হয়ে বসলো। মায়ার বারবার একই প্রশ্নে সে অপদস্থক হলো, তাই বিরক্তি টানলো মুখে। মুহূর্তেই চোখের শীতলতা কাটিয়ে তিক্ততা জড়ালো চোখে মুখে। তপ্ত মেজাজ দেখিয়ে বলে উঠল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।